যখন কোনো প্রবাহী তরল স্ট্রিমলাইন মোশনে থাকে বা ধারারেখ প্রবাহতে থাকে তখন যে কোনো বিন্দুতে তরলের মোট শক্তি 3 প্রকারের হয়। প্রথমত হচ্ছে গতিশক্তি, গতির জন্য, স্থিতিশক্তি এবং চাপের জন্য শক্তি। এই প্রত্যেকটার এক্সপ্রেশন কি হয় সেটা আমরা একটুখানি করব, কারণ এটা আমাদের এর পরবর্তী যে থিওরেমটা আমরা পড়ব, বার্নৌলিস থিওরেম, সেটার জন্য কাজে লাগবে। প্রথমে গতিশক্তি করি। আমি ধরে নিচ্ছি আমার কাছে যে তরল আছে তার ভর হচ্ছে স্মল এম এবং তার আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি, এবং সেই তরলটা স্মল ভি বেগে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা সবাই গতিশক্তির ফর্মুলা জানি, সেটা হচ্ছে mv²/2 বা হাফ mv²। এখান থেকে আমি একক ভরের গতিশক্তি বার করছি। একক ভরের গতিশক্তি বার করলে এম দিয়ে ভাগ করে দেবো, তাহলে এমটা আর থাকবে না, হয়ে যাবে 1/2 v²। এইবার বার করছি একক আয়তনের গতিশক্তি। তাহলে একক আয়তনের গতিশক্তি, যদি একক ভরের গতিশক্তি কি হয় সেটা দেখে নিলাম। একক আয়তনের গতিশক্তি কত হবে? এই যে হাফ mv², তাকে ক্যাপিটাল ভি দিয়ে ভাগ করব। এবার ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা ঘনত্ব পাই। তরলটার ঘনত্বটা তাহলে এখানে আমার এক্সপ্রেশনে চলে আসছে। তাহলে একক ভরের গতিশক্তি বললে শুধু হাফ v² হচ্ছে, আর একক আয়তনের গতিশক্তি বললে হচ্ছে হাফ রো v²। রো হচ্ছে তরলের ঘনত্ব। এটা হয়ে গেল আমার গতিশক্তির এক্সপ্রেশন। নেক্সট হচ্ছে স্থিতিশক্তি। আমরা যখন, এটা তোমরা একদম ফার্স্টের দিকের চ্যাপ্টারে পড়েছো ডেফিনেটলি পিয়ালি ম্যামের কাছে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুর উচ্চতা বা গভীরতা মাপি তখন একটা রেফারেন্স লেভেল নিয়ে নিতে হয়, যে কোথা থেকে আমরা এটা মাপবো। তো সেটা হচ্ছে তোমার সেই নির্দেশস্থল, সেটা যে কোনো জায়গায় তুমি ধরতে পারো। আমরা আপাতত নির্দেশস্থল কোনটা নিচ্ছি সেটা এখানে ইম্পর্ট্যান্ট নয়। একটা নির্দেশস্থল ধরে নিলাম যে কোনো একটা জায়গাকে, সেখান থেকে এই উচ্চতাতে এম ভরের তরল থাকলে ওই তরলের স্থিতিশক্তি mgh হবে। ধরা যেতে পারে যে আমার একটা টিউবের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তো আমি আমার যেখানে এক্সপেরিমেন্ট করছি সেখানে যে ফ্লোর সেটাকে আমি নির্দেশস্থল ধরলাম। তো যাই হোক, যেখানে নির্দেশস্থলটাকে ডিসাইড করব তার থেকে এই উচ্চতায় এম ভরের তরল থাকলে সেটা স্থিতিশক্তি mgh হবে। এটা ফর্মুলা আমরা করে এসেছি। এবার একক ভরের স্থিতিশক্তি কত হবে? জাস্ট এম দিয়ে ভাগ করে দেবো, তাহলে শুধু gh। এবং একক আয়তনের স্থিতিশক্তি হবে এই mgh-কে আবার আগেকার মতন আমি ক্যাপিটাল ভি দিয়ে ভাগ করব। তাহলে এখানে আবার এম বাই ক্যাপিটাল ভি চলে আসলে সেটাকে আমরা রো দিয়ে রিপ্লেস করে দিয়ে একক আয়তনের স্থিতিশক্তি পাচ্ছি রো gh। তাহলে এটা হলো আমার একক আয়তনের স্থিতিশক্তি কোনো তরলের ক্ষেত্রে। একক ভরের স্থিতিশক্তি হচ্ছে gh। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চাপের জন্য যে শক্তি ডেভেলপ করছে সেটা। প্রথম কথা হচ্ছে যে চাপের জন্য শক্তি ব্যাপারটা আগে একটু ক্লিয়ার হওয়া দরকার। সেটা হলো যে কোনো তরল যদি চাপে থাকে, মানে কম্প্রেসড অবস্থায় থাকে বা চাপ প্রযুক্ত অবস্থায় থাকে, তখন সেটার জন্য ওই চাপ আছে বলে ওই তরলটা কিছু পরিমাণ কার্য করতে পারে। এই যে কার্য করতে পারে, আমরা জানি কার্য করার ক্ষমতাকেই শক্তি বলে। যে পরিমাণ কার্য সে করতে পারে সেটা দিয়েই আমরা চাপের জন্য যে শক্তিটা ক্রিয়াশীল হচ্ছে সেটাকে আমরা পরিমাপ করতে পারি। এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে, সেটা আমরা আলোচনা করব। এখানে একটা পাত্র দেখানো হয়েছে, আমি ছবিটাকে একটু বড় করছি। এই পাত্রটাতে বলা হয়েছে রো ঘনত্বের তরল আছে। এইখানে যে তরলটা দেখানো হয়েছে ব্লু কালার দিয়ে, সেটা রো ঘনত্বের, এবং পিকিউ হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ। এটা হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ বা ওপেন সারফেসটা। এবার পাত্রের নিচের দিকে আলফা ক্ষেত্রফল বিশিষ্ট একটি সরু নল এবি লাগানো আছে। এটা একটা পার্শ্ব নল লাগানো আছে। নলটার ক্ষেত্রফল হচ্ছে আলফা, মানে নলটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা। এই নলের মধ্যে দিয়ে একটা পিস্টন পি বাধাহীনভাবে চলাচল করতে পারে। তাহলে পিস্টন আমরা জানি, পিস্টন হচ্ছে এইরকম একটা দেখতে জিনিস, এইরকম একটা গোল বা যে কোনো শেপের এরকম একটা চাকতি টাইপের থাকে। আমার সেই চাকতিটার পেছনে একটা হ্যান্ডেল থাকে, অর্থাৎ সাইড দিয়ে যদি দেখি তাহলে জিনিসটা এইরকম টাইপের।
এরকম একটা চাকতি একটু মোটা, তার সাথে এরকম একটা হ্যান্ডেল যুক্ত থাকে। এই পিস্টন দিয়ে আমরা নল জাতীয় কোনো কিছুকে এরকমভাবে নলের মধ্যে পিস্টনটা ঢুকিয়ে দিলে নলটাকে আমরা ক্লোজ করতে পারি, বন্ধ করতে পারি। আর জেনারেলি যেসব পিস্টন আমরা এখানে আলোচনা করি, এই চ্যাপ্টারে যেগুলো আমরা আলোচনা করেওছি, সেই পিস্টনগুলো বাধাহীনভাবে এই নলের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে। মানে পিস্টনটাকে তুমি ইজিলি উইদাউট ফ্রিকশন অর এনিথিং আমরা এই নলটার মধ্যে দিয়ে পিস্টনটাকে চলাফেরা করাতে পারবো, অর্থাৎ এদিকে বা এদিকে নিতে পারবো। এবং এই পিস্টনটা তুমি যে মানে আমরা যে তরলটা নিয়েছি সেটাকে টাইট করে রাখবে, মানে এটা এয়ার টাইট হবে, একদম এয়ার টাইট এবং লিকুইড টাইট হবে এই পিস্টনটা, সেভাবে এটা এখানে মুভ করতে পারবে। তাহলে এরকম একটা পিস্টন রয়েছে। আচ্ছা, এবার এই পিস্টনটার অবভিয়াসলি এই পিস্টনটার ক্ষেত্রফলও আলফা হবে, ঠিক আছে? তাহলে এই পিস্টনটাই যে বলা হয়েছে বাধাহীনভাবে চলাচল করতে পারে। এবার সরু নলটার অক্ষ বরাবর স্থির তরলের চাপ পি হলে পিস্টনের ওপর প্রযুক্ত বল পি আলফা। এখানে একটা চাপ তো কাজ করবে, আমরা জানি গভীরতার জন্য একটা চাপ ক্রিয়াশীল হয়, তাহলে এখানে যে চাপটা কাজ করছে সেটাকে পি বলা হচ্ছে। এবং ওই চাপ কাজ করলে পিস্টনের ওপর যে বল ক্রিয়া করবে, চাপের সাথে ক্ষেত্রফল গুণ করলে আমরা বল পাই, তাহলে ওই যে চাপ পি তার সাথে পিস্টনের ক্ষেত্রফল আলফা গুণ করছি, কারণ চাপটা তো প্রতি বিন্দুতে ক্রিয়াশীল থাকে। আমাকে বল বার করতে হলে চাপের সাথে ক্ষেত্রফল গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি যে পিস্টনের উপর প্রযুক্ত বল হচ্ছে পি আলফা। এখন যদি পিস্টনকে ধীরে ধীরে ভেতরের দিকে এক্স দূরত্ব সরানো হয়, এবার পিস্টনটাকে আমরা এরকমভাবে ভেতরের দিকে ঠেলছি। কতটা ঠেলছি বলেছি, এক্স দূরত্ব সরানোর কথা। তাহলে কৃতকার্য কত হবে? কার্য হচ্ছে ওয়ার্ক ডান কি বল গুণ সরণ, তাহলে বলটা পি আলফা ইন্টু এক্স হচ্ছে তাহলে কার্য। তাহলে পাত্রের ভিতরে এবার এটা তো ভেতরের দিকে সরে আসছে, এবার পাত্রের ভিতর আলফা এক্স আয়তনের অথবা আলফা এক্স রো ভরের তরল প্রবেশ করবে। এটাকে যখন আমরা পিস্টনটাকে আমরা নল থেকে পাত্রের ভেতরের দিকে ঠেলবো, তখন পিস্টনটা তো খানিকটা জায়গা এগিয়ে আসবে। কতখানি জায়গা সে এগিয়ে আসবে? আলফা হচ্ছে ওর প্রস্থচ্ছেদ, আর ওকে এক্স দূরত্ব সরানো হয়েছে, তাহলে আলফা এক্স পরিমাণ আয়তনের জায়গা সে সরিয়ে ভেতরের দিকে চলে আসছে। তার ফলে আলফা এক্স আয়তনের তরলকে সে এইখানে ভেতরে ঠেলে নিয়ে আসবে। এবার আলফা এক্স যদি আয়তন হয়, তাহলে তার সাথে রো গুণ করলে আলফা এক্স রো ভরের তরল ভেতরে প্রবেশ করবে। এবার পিস্টনটাকে আমরা ভীষণ ধীরে ধীরে সরাবো, যাতে তরলের বেগ এতটাই কম হয় যে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে তরলের যে গতিশক্তিটা হলো সেটাকেও নেগলেক্ট করতে পারছি। তাহলে এই যে কৃতকার্যটা হলো পি আলফা এক্স, সেটা পাত্রে প্রবিষ্ট আলফা এক্স রো ভরের তরলের স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হলো। কারণ ওই আলফা এক্স আয়তন বা আলফা এক্স রো যে ভরের তরলকে পিস্টনটা ঠেলে এই মেন পাত্রে ঢুকিয়ে দিয়েছে নল থেকে, সেই আয়তনের তরলের ওপরেই তো ওই বলটা প্রযুক্ত হয়েছে এবং ওই আয়তনের তরলটার সরণ ঘটেছে, তাহলে তার ওপর কার্য করা হয়েছে। তাহলে ওই কৃতকার্যটা ওই ভরের, ওই আলফা এক্স রো ভরের তরলের স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে এবং এই শক্তিটাকে আমরা তরলের চাপের জন্য শক্তি বলছি। তাহলে সেই শক্তিটা তাহলে একক ভরে কতটা শক্তি হবে? আমার পি আলফা এক্স হচ্ছে কৃতকার্য, তাকে একক ভর মানে পুরো ভরটা দিয়ে ভাগ করে দেব। তাহলে এ ভর হচ্ছে আলফা এক্স রো, তাই দিয়ে ভাগ করলে পাচ্ছি পি বাই রো। আর যদি আগের মতন একক আয়তনে তরলের চাপের জন্য শক্তি বার করি, একক আয়তনে তরলের চাপের জন্য শক্তিটা হচ্ছে, দেখো, পি আলফা এক্সকে আলফা এক্স দিয়ে ভাগ করছি, আলফা এক্স ওপরে নিচে কেটে গিয়ে পি পড়ে থাকছে। তাহলে একক আয়তনে তরলের চাপের জন্য যে শক্তি, সেটাই কিন্তু বেসিক্যালি ওই চাপটা। ওই যে চাপটা আমরা পাচ্ছি, চাপের জন্য যে শক্তি, একক আয়তনের ক্ষেত্রে চাপের জন্য যে শক্তি, সেটাই কিন্তু ওই চাপটা হচ্ছে। তাহলে এই তিনটে এক্সপ্রেশন আমরা তিন রকমের শক্তির জন্য পেলাম। এই তিনটে এক্সপ্রেশন আমরা এর পরে বার্নৌলির উপপাদ্য পড়ব, যেটা আমরা ক্লাস 9-এ একটুখানি পড়ে এসেছি, সেটাতে আমাদের এবার কাজে লাগবে।